এইখানে সবচেয়ে তাজা সবজি নিয়ে যান। শহরের ব্যস্ততম সেই কাঁচা বাজার, চারদিকে মানুষের চিৎকার, একটু কম হবে কি বিক্রেতাদের মিয়া? হাঁকডাক এই আর বেগুনির দাম রিকশার অনেক বেশি, টুংটাং শব্দে একটু কান কমান। পাতা দায়। একদম এখানে প্রতিদিন হাজার এর নিচে হাজার বিক্রি মানুষের করতে পারবো না। আনাগোনা হয়। কেউ আসে সস্তায় সবজি কিনতে, কেউ আসে আভিজাত্যের লড়াইয়ে সেরা মাছটি বগল দাবা করতে। কিন্তু এই বিপুল কোলাহল আর ভিড়ের মাঝেও কিছু মানুষ থাকে একদম অদৃশ্য, যাদের শরীর আছে, ছায়া আছে, কিন্তু কোনো অস্তিত্ব নেই। সমাজ তাদের দিকে ফিরেও তাকায় না, যেন তারা এই পৃথিবীরই কেউ নয়। ঠিক তেমনই এক অদৃশ্য সত্তা 10 বছরের কিশোর আকাশ। আকাশকে প্রথমবার দেখলে যে কেউ থমকে যাবে। তার গায়ের শার্টটার আসল রং কী ছিল তা হয়তো স্বয়ং ঈশ্বরও ভুলে গেছেন। শার্টের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত অসংখ্য তালি দেওয়া। একটা তালি ছিঁড়ে গেলে আকাশ নিজেই কোনো এক সুতো দিয়ে টেনে টুনে সেটা মেরামত করে নেয়। তার কোকড়ানো চুলে জমাট বেঁধেছে ধুলোর আস্তরণ, আর চোখের নিচে এক গভীর কালি। সেই কালি শুধু সারারাত না ঘুমানোর চিহ্ন নয়, বরং বছরের পর বছর বয়ে চলা ক্ষুধার এক নীরব সাক্ষ্য। আকাশের কেউ নেই। মা মারা গেছেন সে যখন খুব ছোট, আর বাবার চেহারাটা তার ঝাপসা স্মৃতিতেও আর ধরা দেয় না। এই নিষ্ঠুর পাথুরে শহরে সে একাই এক যোদ্ধা। তার সারাদিনের কাজ হল বাজারের মানুষের ভারী ভারী ব্যাগ বয়ে নিয়ে যাওয়া। যখন 10 বছরের একটা কচি হাড়ের ওপর 20-25 কেজি ওজনের সবজির ব্যাগ বা চালের বস্তা চেপে বসে, তখন আকাশের মেরুদণ্ডটা যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। প্রতিটি পদক্ষেপে তার মনে হয় হাড়গুলো মটমট করে ভেঙে যাচ্ছে, কিন্তু তার থামার উপায় নেই। যদি ব্যাগ না টানে, তবে রাতে তার পেটের ভেতরের সেই দাউ দাউ করে জ্বলা আগুনটা নিভবে না। মাঝে মাঝে আকাশ মনে মনে নিজেকে প্রশ্ন করে, মানুষের ব্যাগগুলো এত ভারী কেন হয়? তারা কি জানে না আমার কাঁধটা বড্ড ব্যথা করছে? ব্যাগ বইতে বইতে যখন সে হাঁপিয়ে ওঠে, তখন তার মায়ের কথা খুব মনে পড়ে। সে কল্পনা করে, মা থাকলে হয়তো আজ তাকে এই বাজারের ধুলোবালি আর কাদা মেখে বড় হতে হতো না। মা হয়তো আদরের হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলত, বাপ আমার, তোর বুঝি খুব কষ্ট হচ্ছে? কিন্তু দীর্ঘশ্বাস ছাড়া আকাশের আর কোনো আপনজন নেই। সারা দিনের হাড়ভাঙা খাটুনি শেষে আকাশের সম্বল হয় মাত্র কয়েকটা টাকা, কোনোদিন 15 টাকা, কোনোদিন 20 টাকা। এই সামান্য উপার্জন দিয়ে কোনোমতে একটা শুকনো রুটি বা কয়েকটা বিস্কুট জোটে। কিন্তু আসল লড়াই শুরু হয় যখন রাত গভীর হয়। যখন শহরটা দামি বিছানায় ঘুমের প্রস্তুতি নেয়, তখন শুরু হয় আকাশের আশ্রয়ের সংগ্রাম। বাজারের এক কোণে একটা পুরনো বইয়ের দোকান আছে। সেই দোকানের বারান্দার সিঁড়িটাই হল আকাশের রাজপ্রাসাদ। যখন দোকানগুলো একে একে বন্ধ হতে থাকে, তখন আকাশ তার ক্লান্ত দেহটা নিয়ে সেই সিমেন্টের শক্ত আর ঠান্ডা মেঝেতে শুয়ে পড়ে। সেই সিমেন্টটাই যেন তার কাছে মখমলের বিছানা। কিন্তু সেই প্রশান্তিতেও ভাগ বসায় কিছু পৈশাচিক আনন্দ পাওয়া মানুষ। এক কনকনে শীতের রাতের কথা। আকাশ সারাদিনের ক্লান্তিতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। স্বপ্নের ঘোরে সে হয়তো দেখছিল তার মা তাকে দুধ ভাত খাওয়াচ্ছে। হঠাৎ এক অট্টহাসিতে তার স্বপ্নটা চুরমার হয়ে গেল। এলাকার কিছু বখাটে যুবক হাসাহাসি করতে করতে তার দিকে এগিয়ে এলো। তাদের একজনের হাতে এক বালতি নোংরা ড্রেনের ঠান্ডা পানি। ওই দেখ, আবর্জনাটা দোকানের সামনে কেমন কুত্তার মতো শুয়ে আছে, চল একে একটু গোসল করিয়ে দিই। বলেই সেই হিমশীতল পানি আকাশের গায়ের ওপর ঢেলে দিল। সেই কনকনে শীতের রাতে বরফ শীতল পানিতে আকাশের শরীরটা জমে গেল। সে চমকে উঠে বসল। তার শরীর থরথর করে কাঁপছে, দাঁতে দাঁত লেগে এক অদ্ভুত শব্দ হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। আর সেই মানুষগুলো পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ছে। আকাশ কিছুই বলল না। সে জানে এই সমাজে প্রতিবাদ করার অধিকারটুকু তার নেই। প্রতিবাদ করলে জুটবে আরও লাথি আর অপমান। সে শুধু তার ভেজা কাপড়ে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন কোনো পানি ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। সে বুঝে গিয়েছিল এই শহরে কুকুরের চেয়েও তার দাম কম। ক্ষুধা আর অপমানের সেই রাতটি ছিল আকাশের জীবনের মোড় পরিবর্তনের রাত। ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে সে বাজারের অন্য প্রান্তে একটা বিশাল ডাস্টবিনের সামনে গিয়ে দাঁড়াল। পেটে অসহ্য মোচড় দিচ্ছে, মনে হচ্ছে নাড়িভুড়ি সব শুকিয়ে যাচ্ছে। যদি ফেলে দেওয়া কোনো খাবারের টুকরো পাওয়া যায়, এই আশায় সে ডাস্টবিন হাতড়াতে শুরু করল। হঠাৎ উপচে পড়া আবর্জনার স্তূপের মাঝে তার চোখ পড়ল একটা জিনিসের ওপর। খাবারের বদলে সেখানে পড়েছিল একটা পুরনো ছেঁড়া বই। হয়তো কোনো শিক্ষিত মানুষ ঘর পরিষ্কার করতে গিয়ে জঞ্জাল হিসাবে সেটা ফেলে দিয়েছেন।
বইটার মলাট নেই, অনেকগুলো পাতা পোকায় খাওয়া, ধুলোয় মাখামাখি। আকাশ কৌতূহলবশত বইটা হাতে তুলে নিল। রাস্তার ল্যাম্পপোস্টের টিমটিমে হলুদ আলোয় সে বইটার ধুলো ঝেড়ে ফেলল। সে অক্ষর চেনে না, কিন্তু বইয়ের ভেতরের ছবিগুলো তাকে যেন অন্য এক দুনিয়ায় নিয়ে গেল। সে এক মনে পাতাগুলো উল্টাতে লাগল। সেই প্রথম আকাশের মনে হল এই দুনিয়ায় খাবারের চেয়েও দামি কোনো একটা জাদুর কাঠি আছে, আর সেই কাঠি লুকিয়ে আছে এই অক্ষরগুলোর মাঝে। সে অনুভব করল এই অক্ষরগুলোই তাকে একদিন এই নরক থেকে মুক্তি দিতে পারে। পরদিন থেকে আকাশের রুটিন একদম বদলে গেল। এখন সে শুধু ব্যাগ টানে না, সময় পেলেই সে ময়লার স্তূপ বা রাস্তার ধারে পড়ে থাকা খবরের কাগজের টুকরো খুঁজে বেড়ায়। একা একা বিড়বিড় করে সে বর্ণমালা চেনার চেষ্টা করে। অদ্ভুত এক তৃষ্ণা তাকে গ্রাস করেছে। এখন আর ক্ষুধার জ্বালা তাকে ততটা কষ্ট দেয় না, যতটা পড়ার তৃষ্ণা তাকে অস্থির করে তোলে। একদিন সকালবেলা রহমত চাচা প্রতিদিনের মতো তার পুরনো বইয়ের দোকানের তালা খুলতে এসেছেন। রহমত চাচার বয়স প্রায় 50 ছুঁই ছুঁই। অত্যন্ত শান্ত আর পরোপকারী মানুষ। তিনি জীবনে অনেক কিছু হারিয়েছেন। 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী আর একমাত্র ছেলে মারা যায়। তারপর থেকে তিনি একদম একা। এই বইগুলোই এখন তার ধ্যান, জ্ঞান এবং পরিবার। দোকানের সামনে আসতেই রহমত চাচা থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন তার বারান্দায় একটি ছোট ছেলে কুণ্ডলি পাকিয়ে অঘরে ঘুমোচ্ছে। ছেলেটার গায়ে ছেঁড়া একটা পাতলা শার্ট। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ছেলেটার মাথার নিচে কোনো ইট বা বালিশ নেই, বরং বালিশের বদলে আছে একটা ময়লা ছেঁড়া বই। রহমত চাচার বুকটা হু হু করে উঠল। তার ছেলেও তো বেঁচে থাকলে আজ এই বয়সেরই হতো। তিনি ঘাড় নিচু করে ছেলেটার মাথায় হাত রাখলেন। অত্যন্ত মমতা মাখানো গলায় ডাকলেন, এই যে খোকা, ও খোকা, ওঠো, বেলা অনেক হয়েছে তো। আকাশ ধরফাড় করে উঠে বসল। তার চোখে তখন রাজ্যের ভয়। সে অভ্যস্ত অপমানিত হতে, লাথি খেতে। সে দ্রুত তার বইটা কুড়িয়ে নিয়ে পালানোর প্রস্তুতি নিল। রহমত চাচা দ্রুত তার হাত চেপে ধরলেন। ভয় নেই বাবা, আমি তোমাকে মারব না। তুমি কি সারা রাত এখানেই ছিলে? আকাশ অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে রইল। কেউ তাকে কোনোদিন বাবা বলে ডাকেনি। এই ডাকটা যেন তার হৃদয়ের বন্ধ হয়ে যাওয়া কোনো এক দুয়ারে সজোরে করাঘাত করল। আকাশের গলা দিয়ে কোনো কথা বেরোল না, সে শুধু মাথা নাড়ল। রহমত চাচার নজর পড়ল আকাশের হাতের সেই জরাজীর্ণ বইটার দিকে। তিনি মৃদু হাসলেন। বই পড়তে ভালোবাসো খোকা? আচ্ছা, ভেতরে এসো। রহমত চাচা দোকানের শাটার তুললেন, আকাশকে ভেতরে নিয়ে বসালেন। দোকানের কোনায় রাখা একটা বিস্কুটের বয়াম থেকে দুটো বিস্কুট বের করে আকাশের হাতে দিয়ে বললেন, আগে এটা খাও, তারপর আমার এই দোকানটা একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে দেবে। বিনিময়ে তোমাকে আমি একটা সুযোগ দেব। আকাশ অবাক হয়ে বিস্কুটটা নিল। রহমত চাচা তার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি যদি আমার দোকান পরিষ্কার করে রাখো, তবে প্রতিদিন এই দোকানের যে কোনো বই তুমি পড়ার অনুমতি পাবে। রাজি আছো? আকাশ বিস্কুট খেতে খেতে ডুকরে কেঁদে উঠল। রহমত চাচা বুঝতে পারলেন এই কান্না ক্ষুধার নয়, এই পানি হল দীর্ঘ কয়েক বছর পর পাওয়া একটুখানি সম্মানের আর ভালোবাসার। সেই থেকে আকাশের ঠিকানা বদলে গেল। দিনে সে কুলিগিরি করে ঠিকই, কিন্তু সুযোগ পেলেই সে রহমত চাচার দোকানে ছুটে আসে। তবে রহমত চাচা খেয়াল করলেন একটি বিচিত্র ব্যাপার। আকাশ সাধারণ কোনো গল্পের বই বা কমিক্স করে না। সে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকে আইনের বড় বড় মোটা মোটা বইগুলোর দিকে, যে বইগুলোর ভাষা অনেক কঠিন, যা বুঝতে অনেক বড় মাথা লাগে। আকাশ যেন সেই কঠিন শব্দের আড়ালে নিজের মুক্তির পথ খুঁজছে। একদিন রহমত চাচা কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলেন, আকাশ, তুই এই আইনের বই নিয়ে কি করিস রে? এসব তো অনেক কঠিন। আকাশ বই থেকে চোখ না তুলেই দৃঢ় কণ্ঠে বলল, চাচা, আমি এমন একজন মানুষ হতে চাই যারা গরিবদের গায়ের উপর ড্রেনের পানি ঢাললে তাদের বিচার করতে পারে। আমি জজ হতে চাই। রহমত চাচা স্তব্ধ হয়ে গেলেন। যে ছেলেটার ঘর ডাস্টবিন আর বিছানা দোকানের বারান্দা, সে দেখছে জজ হওয়ার স্বপ্ন। রহমত চাচার চোখের কোণে পানি জমে এল। তিনি মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি জানতেন এই পথ আগুনের মতো গরম। আকাশের স্কুলের বেতন, বইয়ের খরচ, ড্রেস, কোত্থেকে আসবে এত টাকা? রহমত চাচা কি পারবেন তার এই সামান্য আয় দিয়ে একটি এতিম ছেলের আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণ করতে? নাকি সমাজের নিষ্ঠুরতা আকাশের এই স্বপ্নকেও একদিন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে? সেই উত্তরের অপেক্ষায় শুরু হল এক নতুন অসম লড়াই। সময়ে কারো জন্য থেমে থাকে না, কিন্তু কিছু মানুষের জীবনে সময় যেন এক বিশাল পাথরের মতো ভারী হয়ে একই জায়গায় আটকে থাকে। আকাশের জীবনটাও তেমনই ছিল,
কিন্তু রহমত চাচার সান্নিধ্যে আসার পর তার সেই পাথুরে জীবনে একটা ছোট চারাগাছ জন্ম নিল, যার নাম স্বপ্ন। রহমত চাচা একদিন আকাশকে কাছে ডেকে বললেন, আকাশ, এভাবে কুলিগিরি করলে তোর জজ হবার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না বাবা। তোকে স্কুলে ভর্তি হতে হবে। চাচা, স্কুলের বেতন আর বই কেনার টাকা পাবো কই? আমি তো এতিম, আমার তো কেউ নেই। রহমত চাচা আকাশের মাথায় হাত রেখে এক আকাশ সমান ভরসা নিয়ে বললেন, আজ থেকে তুই নিজেকে আর এতিম ভাববি না। আমি বেঁচে থাকতে তোর পড়াশোনা থামবে না, কাল থেকেই তুই স্কুলে যাবি। আকাশ যখন প্রথম স্কুলে গেল, সমাজের নিষ্ঠুরতা সেখানেও তাকে তাড়া করল। অন্য ছাত্ররা তার তালি দেওয়া শার্ট আর ছেঁড়া জুতো দেখে হাসাহাসি শুরু করল। কেউ বিদ্রুপ করে বলতো, ওই দেখ, বাজারের কুলি আজ সাহেব হতে এসেছে। আকাশ মাথা নিচু করে থাকত, কিন্তু তার কানে বাজত রহমত চাচার সেই কথা, তোকে বড় হতে হবে আকাশ, এই অপমানের জবাব দিতে হবে নিজের যোগ্যতা দিয়ে। এদিকে রহমত চাচার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। ইন্টারনেটের যুগে মানুষ আর পুরনো বই কিনতে চায় না। দোকানের আয় কমে গেলেও আকাশের পড়াশোনার খরচ হু হু করে বাড়ছে। বই, খাতা, কলম আর স্কুলের বেতন জোগাড় করতে রহমত চাচার নাধিশ্বাস উঠে যাচ্ছে। রাত যখন গভীর হয়, ল্যাম্পপোস্টের নিচে সবাই যখন ঘুমে আচ্ছন্ন, তখন আকাশ একটা ছেঁড়া চট বিছিয়ে বই নিয়ে বসে। তেলের দাম বেশি বলে রহমত চাচা দোকানে বাতি জ্বালাতে পারেন না, তাই রাস্তার সেই টিমটিমে হলদে আলোটাই আকাশের একমাত্র ভরসা। আকাশের যখন মাধ্যমিক পরীক্ষা সামনে, তখন তার অনেকগুলো দামি গাইড বইয়ের প্রয়োজন হল, কিন্তু রহমত চাচার পকেটে তখন একটা টাকাও নেই। তার ওপর চাচার দীর্ঘদিনের হাঁপানি আর কাশির রোগটা প্রচণ্ড বেড়ে গেছে। ডাক্তার তাকে নিয়মিত ওষুধ খেতে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রহমত চাচা দেখলেন ওষুধ কিনলে আকাশের বই কেনা হবে না। তিনি মনে মনে ভাবলেন, আমার এই বৃদ্ধ শরীরের ওষুধের চেয়ে আকাশের ভবিষ্যতের দাম অনেক বেশি। আমি মরে গেলেও কেউ কাঁদবে না, কিন্তু এই ছেলেটা যদি মাঝপথে থেমে যায়, তাহলে একটা স্বপ্নের অকাল মৃত্যু হবে। রহমত চাচা নিজের ওষুধ কেনা বন্ধ করে দিলেন। দিনের পর দিন তিনি একবেলা না খেয়ে থাকতেন। কেউ জিজ্ঞেস করলে বলতেন, শরীরে সইছে না, ক্ষুধা নেই। আসলে সেই বেঁচে যাওয়া টাকাগুলো তিনি পরম মমতায় একটা মাটির ব্যাংকে জমাতেন আকাশের জন্য। একদিন আকাশ টের পেয়ে গেল। সে দেখল রহমত চাচা এক কোণে বসে যন্ত্রণায় কোকিয়ে উঠছেন। আকাশ কান্নায় ভেঙে পড়ে বলল, চাচা, তুমি নিজের শরীরের এ দশা করছো কেন? আমার জন্য কেন এত কষ্ট করছো? আমি পড়াশোনা ছেড়ে দিই, আবার ব্যাগ টানা শুরু করি, তবুও তোমাকে এভাবে তিল তিল করে মরতে দেব না। রহমত চাচা ধমক দিয়ে বললেন, খবরদার আকাশ, এমন কথা মুখেও আনিস না। আমি তোকে আমার নিজের ছেলের মতো দেখি। একজন বাবা কি তার সন্তানের জন্য এটুকু করতে পারে না? তুই শুধু পড়াশোনা কর, আমার কথা ভাবিস না। আকাশ রহমত চাচার সেই ত্যাগের মর্যাদা রাখল। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে সে অভাবনীয় ফল করল। পুরো জেলায় সে প্রথম হল। এবার তাকে ঢাকায় যেতে হবে, বড় ল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু ঢাকা শহরে থাকার আর পড়ার খরচ অনেক। রহমত চাচা দেখলেন তার সামান্য আয়ে আর কুলিয়ে উঠছে না। একদিন সে কাউকে কিচ্ছু না বলে চুপচাপ গ্রামে গিয়ে তার একমাত্র পৈতৃক ভিটে মাটিটুকু বিক্রি করে দিলেন। যে ভিটে তার পূর্বপুরুষদের স্মৃতি ছিল, যে ঘরে তার স্ত্রী সন্তানের শেষ নিঃশ্বাস পড়েছিল, সবকিছু তিনি আকাশের ভবিষ্যতের জন্য বিলিয়ে দিলেন। টাকাগুলো আকাশের হাতে দিয়ে তিনি বললেন, এই নে বাবা, এটা দিয়ে ঢাকায় গিয়ে ভর্তি হবি। আমি এর বেশি কিছু দিতে পারিনি, শুধু আমার এই দোয়াটুকু নিয়ে যা। আকাশের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল, চাচা, তুমি নিজের ঘরবাড়ি সব বিক্রি করে দিলে? এখন তুমি কোথায় থাকবে? রহমত চাচা ম্লান হেসে বললেন, দোকানের বারান্দা তো আছেই। তুই যেদিন জজ হয়ে ফিরবি, সেদিন না হয় আমার জন্য একটা মাথা গোজার ঠাঁই করে দিস। তার আগে আমাকে নিয়ে চিন্তা করিস না। বিদায়ের দিনটি ছিল অত্যন্ত বেদনার। আকাশ ব্যাগ গুছিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। রহমত চাচা তার জীর্ণ শরীর নিয়ে এসেছেন তাকে বিদায় জানাতে। গত কয়েক বছরে তিনি যেন অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন। চুলগুলো পেকে ধবধবে সাদা, হাতগুলো কাঁপছে। বাস যখন ছাড়ার সময় হল, আকাশ হঠাৎ রহমত চাচার পা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। বাবা, আমি তোমাকে চাচা বলে ডাকলেও মনে মনে সবসময় বাবাই মেনেছি। তুমি আমার জন্য যা করেছ, পৃথিবীর কোনো জন্মদাতা পিতাও হয়তো তা করত না। আমি কথা দিচ্ছি, আমি যেদিন ফিরব, তোমাকে আর এই বাজারের ধুলোয় পড়ে থাকতে দেব না। তুমি জজ সাহেবের বাবা হয়ে সম্মানের সাথে বাঁচবে। রহমত চাচা তার চোখের জল মুছে দিয়ে বললেন, চোখের জল যোদ্ধাদের মানায় না আকাশ, তুই যা, জয় করে ফিরে আয়। এরপর কেটে গেল দীর্ঘ ২০টি বছর। এই ৭৩০০ দিনে আকাশের জীবন আমূল বদলে গেল।
শহরে গিয়ে তাকে প্রচণ্ড সংগ্রাম করতে হয়েছে। পড়াশোনার পাশাপাশি সে টিউশনি করত, ছোটখাটো কাজ করত। মাঝে মধ্যে সে রহমত চাচাকে চিঠি লিখত। সেই চিঠিতে থাকত বুক ভরা ভালোবাসা আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা। এদিকে রহমত চাচা আরও বৃদ্ধ হয়েছেন। দোকানটা আগের মতো চলে না, শরীরটাও আর সায় দেয় না। কিন্তু প্রতিদিন সকালে তিনি ডাকপিয়নের পথ চেয়ে বসে থাকতেন, কখন আকাশের একটা চিঠি আসবে। গ্রামের মানুষ তাকে পাগল বলে হাসাহাসি করত। কেউ বলতো, আরে তোর কুলি ছেলে তোকে ভুলে গেছে, বড় শহরে গিয়ে কি আর এই পুরনো মেথরের খবর রাখে? রহমত চাচা শুধু হাসতেন। তিনি জানতেন তার আকাশের ধমনীতে তার ত্যাগের রক্ত বইছে। এদিকে আকাশের সেই প্রিয় গ্রাম এখন দুর্নীতির নরকে পরিণত হয়েছে। স্থানীয় এক প্রভাবশালী ভূমিদস্যু, নাম যার জব্বার মাতব্বর, তার নজর পড়েছে বাজারের সেই পুরনো বইয়ের দোকানগুলোর ওপর। সে সেখানে একটা বিশাল বিলাসবহুল মার্কেট বানাতে চায়। রহমত চাচা এখন খুব বৃদ্ধ, চোখেও ঠিকমতো দেখেন না। একদিন সকালে জব্বার মাতব্বরের লোকরা এসে তার দোকানের ওপর চড়াও হল। ওই বুড়ো, অনেকদিন তো ফ্রিতে এখানে ছিলি, এবার বিদায় হ, এখানে আমাদের মার্কেট হবে। রহমত চাচা থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমি কোথায় যাব? আমার ছেলেটা যে এই ঠিকানায় ফিরবে বলেছে। এই দোকানটা ভেঙে দিলে সে আমাকে কোথায় খুঁজবে? তোমরা এই দোকানটা রেখো, আমাকে মেরো না। রাখ তোর ছেলে, তোর মতো ফতিন্নির ছেলে কি আর আসবে? বলেই এক গুন্ডা রহমত চাচাকে জোরালো একটা ধাক্কা মারল। বৃদ্ধ রহমত ছিটকে পড়লেন রাস্তার কাদা আর ধুলোর মধ্যে। তার কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। তার অতি যত্নে রাখা সেই পুরনো আইনের বইগুলো ড্রেনের ময়লায় ছুঁড়ে ফেলা হল। ঠিক সেই মুহূর্তে ধুলো উড়িয়ে গ্রামের মেঠোপথে ৩টি কালো রঙের চকচকে দামি গাড়ি এসে থামল। গাড়ির সামনে পতপত করে উঠছে জাতীয় পতাকা। পুলিশ আর গুন্ডাবাহিনী মুহূর্তের জন্য থমকে গেল। তারা ভাবল হয়তো সরকারের বড় কোনো মন্ত্রী এসেছেন। গাড়ির দরজা খুলে গেল। ধীর পায়ে নেমে এলেন এক যুবক, চোখে কালো চশমা, পরনে দামি স্যুট। তার ব্যক্তিত্বের ভারে চারপাশ যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। যুবকটি ভিড় ঠেলে এগিয়ে এল। তার চোখ পড়ল রাস্তার ধুলোয় পড়ে থাকা সেই বৃদ্ধের দিকে, যার কপাল থেকে রক্ত ঝরছে আর মুখে কাদা মাখা। যুবকটি চিৎকার করে দৌড়ে গিয়ে মাটিতে হাঁটু গেড়ে বসল। সে নিজের দামি রুমাল বের করে বৃদ্ধের মুখের কাদা আর রক্ত মুছতে শুরু করল। তার নিজের কয়েক লাখ টাকার স্যুটে কাদা লাগছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। আকাশ অত্যন্ত আবেগী এবং কান্না ভেজা গলায় বলল, বাবা, আমি তোমাকে চিনতে পারছ? আমি আকাশ। রহমত চাচা ঝাপসা চোখে তাকালেন। তিনি বিশ্বাস করতে পারছেন না যে ২০ বছর আগে বিদায় দেওয়া সেই রোগা ছেলেটি আজ এই সফল মানুষ। তিনি ফিসফিস করে বললেন, আকাশ, তুই এসেছিস বাপ? আমি জানতাম তুই ফিরবি। দেখ বাপ, ওরা আমার দোকানটা ভেঙে দিচ্ছে, আমার বইগুলো সব ফেলে দিচ্ছে। আকাশ উঠে দাঁড়াল। তার চোখে তখন আগুনের শিখা। জব্বার মাতব্বর আর পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে এগিয়ে এল। স্যার, আমরা আসলে বুঝতে পারিনি এই বৃদ্ধ আপনার কে হন। আকাশ সিংহের মতো গর্জে উঠে বলল, ইনি আমার বাবা, আর আজ থেকে আমি শুধু ওনার ছেলে নই, আমি এই এলাকার প্রতিটি অন্যায়ের বিচারক। আমি জাস্টিস আকাশ। কার অনুমতিতে আপনারা একজন নাগরিকের উপর হাত তুলেছেন? আকাশ তৎক্ষণাৎ জেলা পুলিশ সুপারকে কল করলেন। এসপি সাহেব, আমি জাস্টিস আকাশ বলছি। আপনার এলাকার এই পুলিশ অফিসারকে এক্ষুনি সাসপেন্ড করার অর্ডার দিচ্ছি, আর এই জব্বার মাতব্বরকে অবৈধ দখল আর নির্যাতনের দায়ে গ্রেফতার করুন। মুহূর্তের মধ্যে পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। যে মানুষগুলো রহমত চাচাকে পাগল বলত, তারা আজ বাকরুদ্ধ। জব্বার মাতব্বর আকাশের পায়ে লুটিয়ে পড়ল, কিন্তু আকাশ তাকে ফিরিয়ে দিল। সে জানে এই মানুষগুলো ক্ষমা পাওয়ার যোগ্য নয়। শহরের এক বিশাল অ্যাপার্টমেন্টের বারান্দায় বসে আছেন রহমত চাচা। আজ তার চোখে আর জল নেই, আছে এক বুক তৃপ্তি। আকাশ তার পাশে বসে চা দিচ্ছে। এখন আর রহমত চাচাকে বাজারের বারান্দায় শুতে হয় না। এখন তার চারপাশে বইয়ের বিশাল লাইব্রেরি। যখনই তারা বাইরে বেরোন, বড় বড় অফিসাররা রহমত চাচাকে দেখে স্যালুট করেন। তারা বলে, ওই যে দেখুন, আমাদের জজ সাহেবের বাবা যাচ্ছেন। রহমত চাচার বুকটা তখন গর্বে 10 হাত হয়ে যায়। তিনি মনে মনে ভাবেন, সেদিন যদি তিনি একবেলা না খেয়ে আকাশের জন্য বই না কিনতেন, তাহলে আজ এই গর্ব কোথায় পেতেন? তিনি আকাশের মাথায় হাত রেখে বললেন, পৃথিবীর সব এতিম যেন তোর মতো একটা বাবার দেখা পায় আকাশ, আর সব বাবা যেন তোর মতো একটা সুসন্তান পায়। আকাশ প্রমাণ করে দিল,
ইচ্ছা আর সঠিক মানুষের ছায়া থাকলে রাস্তার ধুলো থেকেও হীরা জন্ম নিতে পারে। আকাশের এই জয় আসলে তার একার নয়, এটি রহমত চাচার ত্যাগের আর এক এটিম ছেলের জজ হওয়ার রূপকথা।